আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজা দখলের বিরুদ্ধে সতর্ক করলেন ইসরায়েলি সেনাপ্রধান। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১,০০০ ছাড়িয়েছে। ইসরায়েলের স্বার্থকে কাজ করছে লেবানন সরকার, বলছে হিজবুল্লাহর। রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা দখলের বিরুদ্ধে সতর্ক করলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা অঞ্চলের পূর্ণ বিজয়ের পরিকল্পনা করছেন। আলোচনার সঙ্গে পরিস্থিতি তিনটি সূত্রের মতে ইসরায়েলি সামরিক প্রধান গাজা পূর্ণ দখলের বিরুদ্ধে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। মঙ্গলবার সন্ধ্যায় শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াদ জামির সতর্ক করে বলেছে যে গাজা সম্পূর্ণ জয় করলে সেনাবাহিনী ছিটমহলের মধ্যে আটকা পড়বে এবং অবশিষ্ট জিম্মিদের ঝুঁকির মধ্যে ফেলবে। সূত্রগুলো জানিয়েছে, জামিনী বলেছেন এই ধরনের পদক্ষেপ ইসরায়েলি বাহিনীর উপর বোঝাও বাড়িয়ে দেবে। তখন সেনাবাহিনী ইতিমধ্যেই পিরোজবাদী বাহিনীর মধ্যে স্বাক্ষরিত এবং বার্ন ইউনিট ভুগছে। দুটি সূত্রের মতে জামিনের পরিকল্পনায় গাজার শহর এবং অন্যান্য এলাকাগুলোকে ঘিরে ফেলার কথা বলা হয়েছিল, যেখানে জিম্মিদের আটকে রাখা যেতে পারে। যখন নেতানিয়াহু অঞ্চলের কেন্দ্রস্থলে আরও অনুপ্রবেশকারী অভিযানের জন্য চাপ দিচ্ছিলেন। নেতানিয়াহু বৃহস্পতিবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে পুরো উপত্যকা জয় সমর্থন করার আহ্বান জানাবেন। সিএনএন পূর্বে রিপোর্ট করেছে যে এটি এমন এক সময় ইসরায়েলি অভিযানের একটি বড় যুদ্ধের লক্ষণ হতে পারে যখন সরকার যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে চাপের মধ্যে রয়েছে। সর্বশেষ মতবিরোধটি ইসরায়েলের সামরিক নেতৃত্ব এবং তার রাজনৈতিক মহলের মধ্যে ক্রমবর্ধমান বিরোধ তুলে ধরে। ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধ শেষ করার জন্য কূটনীতি অনুসরণ করার পরামর্শ দিয়েছে। অন্যদিকে নেতানিয়াহু এবং তার সরকার সর্বোচ্চ যুদ্ধ লক্ষ্যের জন্য জোর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে প্রায় 2 বছর যুদ্ধের পর তারা প্রথমেই গাজা প্রায় 75% নিয়ন্ত্রণ করছে, যার ফলে বেশিরভাগ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। 2 দশক আগে ইসরায়েল গাজা থেকে সরে এসেছিল, কিন্তু জামি সতর্ক করে বলেছেন যে এটি সম্পূর্ণ সামরিক দখল আইডিএফকে নতুন করে ফাঁদে ফেলতে পারে। জামির এই সতর্কবাণী আরও নতুন সামরিক প্রধানকে ইসরায়েল সরকারের অতি ডানপন্থী দলগুলোর সঙ্গে বিরোধ ফেলেছে, যারা বারবার হামাসকে ধ্বংস করার জন্য গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ এবং বিরোধের বিস্তারের আহ্বান জানিয়েছে, যা প্রায় 2 বছর ধরে লড়াই করার পরও ইসরায়েল করতে পারেনি। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাবির ন্যাশনাল মিডিয়ায় দাবি করেছে যে জামির প্রকাশ্যে নিজের কণ্ঠে বলেছে যে তিনি দেশের রাজনৈতিক নেতৃত্বকে অনুসরণ করবেন, যদিও বিজয় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া নয়। মঙ্গলবারের বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলেছে আইডিএফ নিরাপত্তা মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রস্তুত। বুধবার নেতানিয়াহু ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদের সঙ্গে কথা বলেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১,০০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১,১৫০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৯৩ জন অনাহারে মারা গেছেন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এনাদোলর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৩৮টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, আর আহত হয়েছে আরও ৭৭১ জন। এর ফলে ইসরায়েলি হামলায় মোট হতাহতের সংখ্যা ১,৫১,৪৯২ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত একদিনে অনাহার এবং অপুষ্টিতে আরও 5 জন মারা গেছেন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৬ জন শিশু। এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৯০ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৭০ জন আহত হয়েছেন। যার ফলে গত ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে আহত ফিলিস্তিনের মোট সংখ্যা ১,৬৫০ জনে দাঁড়িয়েছে এবং ১১,৮০০ জন আহত হয়েছেন। গত ১৮ বছর ধরে গাজা অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল, তবে চলতি বছরের 2 মার্চ থেকে সব সংখ্যা বন্ধ করে ফেলার ফলে মানবিক সাহায্য প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে এবং উপত্যকাটিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে ২৭ জুলাই থেকে ইসরায়েল মাত্র
450টি টার্ন ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, যা 10 দিন ধরে বাসিন্দাদের দৈনন্দিন চাহিদা মেটাতে প্রয়োজনীয় 6000 ট্রাকের তুলনায় অনেক কম। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন 1200 জনকে হত্যার পাশাপাশি 256 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে এই দিনই থেকেই গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মাস থেকে ফের গাজায় অভিযান শুরু করে IDF। এছাড়া গত ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল। ইসরায়েলের স্বার্থকে কাজ করছে লেবানন সরকার, বলছে হিজবুল্লাহর। ইসরায়েলের স্বার্থে কাজ করছে লেবানন সরকার, হিজবুল্লাহর অভিযোগ। লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, পুরো দেশে অস্ত্র ব্যবহার দায়িত্ব কেবল যুক্তরাষ্ট্রের হাতে। রাষ্ট্রের হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্ত গুরুতর পাপ। তারা অভিযোগ করেছে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চাপের ফলে এবং ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল সামিরা। মঙ্গলবার লেবাননের মন্ত্রিসভা সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে, বছর শেষ হওয়ার আগেই দেশজুড়ে অস্ত্র ব্যবস্থাপনা শুধু 6টি সরকারি নিরাপত্তা সংস্থার মধ্যে সীমাবদ্ধতা রাখার পরিকল্পনা প্রস্তুত করছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর সশস্ত্র সীমাবদ্ধতা করার এই উদ্যোগে এটিকে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র লিবাননের হিজবুল্লাহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকারের উপর চাপ বাড়িয়েছে যাতে তারা আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণের প্রতিশ্রুতি দেয়, কারণ তারা আশঙ্কা করছে যদি এটি না হয় তাহলে ইসরায়েল লিবাননে আরও বড় আকারে হামলা চালাতে পারে। হিজবুল্লাহ এক লিখিত বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সরকার লেবাননকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধী অস্ত্র থেকে বঞ্চিত সরকারের মাধ্যমে গুরুতর পাপ করেছে। এই সিদ্ধান্ত পুরোপুরি ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরা মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণের আগেই ওয়ার্কআউট করেছেন, যা প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে এই সিদ্ধান্তর ব্যাখ্যানের প্রতীক। হিজবুল্লাহ বলেছে তারা একটি জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে এবং এদের সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। লেবাননের প্রেসিডিয়াল প্যালেসে অনুষ্ঠিত এই সিদ্ধান্ত ছিল প্রথমবারের মতো যখন মন্ত্রিসভা হিজবুল্লাহ সশস্ত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করল, যা আগের বছর ইসরায়েলের সঙ্গে বিধ্বংসী যুদ্ধের আগে দলটির সর্বোচ্চ ক্ষমতার সময় কল্পনাও করা যেত না। মন্ত্রিসভা বৃহস্পতিবার আরও বৈঠকে বসবে, সেখানে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করবে। এই প্রস্তাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে লিবাননের মন্ত্রিসভা এক পোস্টে লিখেছেন, সরকারের বছরের শেষ নাগাদ দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেছেন, লেবাননের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট, এই সিদ্ধান্ত শুধু এতে কোনো পরিবর্তনের সুযোগ নেই। রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধ শেষ করার পদক্ষেপ না নিলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া। এমনকি তার সঙ্গে যারা বাণিজ্য করে তাদের বিরুদ্ধেও দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপ করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ট্রাম্প জানিয়েছে যে রাশিয়া এবং ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাতের ভালো সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের খুব ভালো আলোচনা হয়েছে। শীর্ষ পর্যায়ে আলোচনা দুই নেতা একমত হয়েছে কিনা হোয়াইট হাউসের এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, খুব ভালো সম্ভাবনা রয়েছে, তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে প্রেসিডেন্ট পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকের মধ্যে আলোচনা সম্পর্কে একটি স্পষ্ট বিবৃতি জারি করেছে ক্রেমলিন। একজন পররাষ্ট্রমন্ত্রী সাহসী বলেছেন, মস্কোতে গঠনমূলক আলোচনার অংশ হিসেবে উভয় পক্ষে একটি সংকেত বিনিময় করেছে। ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার প্রতি ট্রাম্পের সময়সীমা অথবা নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার কয়েকদিন আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। এই আলোচনাকে সামনে রেখে আমেরিকা কিছু ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেছে। নিজের ট্রুথ ন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রাম্পের এই পরই বুধবার ওভাল অফিস বক্তব্য করেন ট্রাম্প। তিনি বলেছেন, সবাই একমত যে এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে এবং আগামী দিন
বা সপ্তাহের সেই লক্ষ্য সাক্ষী হতে যাচ্ছে। হোয়াইট হাউস বিবিসিকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে রাশিয়া এবং প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই দেখা করতে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যে বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে ইউরোপের সফরের কথা বলছেন। ইউরোপীয় নেতাও এই আহ্বানে সাড়া দিয়েছেন। জেলেনস্কি অবশ্যই আগেই সতর্ক করে বলেছিল যে রাশিয়া কেবল তখনই শান্তির দিকে এগোতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে যদি তার অর্থ ফুরিয়ে যেতে শুরু করে। ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ করার পদক্ষেপ না নিলে আরো কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া। এমনকি যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য যুদ্ধ তাদের বিরুদ্ধেও দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলেছেন তিনি। মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনায় তেমন অগ্রগতি না হওয়া বিরক্তির সত্ত্বেও বুধবার পুতিন এবং ইউরোপের মধ্যে বেশ কিছু তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে।